এইচএসসি ইতিহাস দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় স্নায়ুযুদ্ধ পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন আদর্শগত কারণে পরস্পরের প্রতিপক্ষে পরিণত হয়েছিল। ইংরেজি কোল্ড ওয়ার এর বাংলা প্রতিশব্দ ঠান্ডা লড়াই, কিন্তু এটি কোল্ড ওয়ার এর প্রকৃত অর্থকে প্রকাশ করতে পারে না। এজন্য এর অনুবাদ স্নায়ুযুদ্ধ করা যুক্তিযুক্ত। স্নায়ুযুদ্ধ বলতে বোঝায় বিবদমান পক্ষগুলোর মাঝে এক ধরনের যুদ্ধাবস্থা বা টানটান স্নায়ুবিক উত্তেজনা বিরাজ করছে। যদিও কোনো পক্ষই যুদ্ধের ঝুঁকি গ্রহণ করছে না, তথাপি যে কোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে, এরকম আশঙ্কা থেকে উভয় পক্ষই সমর প্রস্তুতি বৃদ্ধি করে চলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে অর্থাৎ 1945 থেকে 1990 আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে স্নায়ুযুদ্ধ ছিল একটি বহুল উচ্চারিত ও আলোচিত বিষয়। এ যুদ্ধের এক পক্ষে ছিল পুঁজিবাদী রাষ্ট্রগুলোর নেতৃত্বে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অপর পক্ষে ছিল সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহের নেতৃত্বে থাকা সোভিয়েত ইউনিয়ন। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার মধ্য দিয়ে প্রায় 5 দশকের স্নায়ুযুদ্ধের অবসান হয় এবং এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার উদ্ভব ঘটে। স্নায়ুযুদ্ধের ধারণা। স্নায়ুযুদ্ধ কোল্ড ওয়ার এমন এক প্রকার যুদ্ধাবস্থাকে নির্দেশ করে যা যুদ্ধও নয়, আবার যুদ্ধের অনুপস্থিতি বা শান্তিও নয়। স্নায়ুযুদ্ধকে কেউ কেউ অস্বস্তিকর শান্তি অর্থাৎ আনইজি পিস বলেও অভিহিত করেছেন। স্নায়ুযুদ্ধকালীন সময়কে সশস্ত্র শান্তির যুগ বললেও অত্যুক্তি হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে দুটি পরাশক্তির উত্থান ঘটে। পূর্বের পরাশক্তি ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধে জয়লাভ করলেও তাদের বিধ্বস্ত অর্থনীতির কারণে বিশ্বকে পূর্বের মতো নেতৃত্ব দেয়ার অবস্থায় ছিল না। যুদ্ধে জার্মানি পরাজিত হলে তার ক্ষমতা খর্ব করে ফেলা হয়। জাপান, অস্ট্রিয়া ইত্যাদি দেশও ক্ষতিগ্রস্ত হয়। চীনের উত্থান ঘটে, তবে তখন পর্যন্ত চীন পরাশক্তি হয়ে ওঠার মতো অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে স্বাবলম্বী হতে পারেনি। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন যুদ্ধের ফলে পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। কিন্তু আদর্শগত এ দুটি রাষ্ট্র ছিল সম্পূর্ণ বিপরীতধর্মী। মার্কিন যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী গণতান্ত্রিক রাষ্ট্র, অপরদিকে সোভিয়েত ইউনিয়ন ছিল সমাজতন্ত্রের সূতিকাগার। 1917 সালে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের পথ ধরে সোভিয়েত ইউনিয়ন একটি সমৃদ্ধ দেশে পরিণত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার মতো শক্তি অর্জন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এ রাষ্ট্র দুটি মিত্রপক্ষে যোগ দিয়ে অক্ষশক্তির বিরুদ্ধে একসাথে লড়াই করলেও যুদ্ধ শেষ হওয়ার পরপরই পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয়। এ দুটি দেশের আদর্শিক দ্বন্দ্বকে কেন্দ্র করে ইউরোপের রাষ্ট্রগুলো বিভক্ত হয়ে যায় দুই শিবিরে। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে এ দুই পরাশক্তি সবসময় বিরোধিতা অব্যাহত রাখলে প্রতি মুহূর্তে যুদ্ধের উত্তাপ ছড়ায়, কিন্তু উভয় দেশই সযত্নে যুদ্ধ এড়িয়ে চলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের এরকম যুদ্ধ অবস্থাকে স্নায়ুযুদ্ধ বলে অভিহিত করা হয়েছে। 1945 সালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জোসেফ স্ট্যালিন কর্তৃক পূর্ব ইউরোপের প্রতি গৃহীত রুশ নীতি ও মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যানের তীব্র বিরোধিতার মধ্য দিয়ে এ যুদ্ধের সূত্রপাত ঘটে এবং 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে এ যুদ্ধের অবসান হয়, অর্থাৎ স্নায়ুযুদ্ধের ব্যাপ্তিকাল ছিল প্রায় অর্ধশত বছর। স্নায়ুযুদ্ধের কিছু সংজ্ঞা। স্নায়ুযুদ্ধকে বিভিন্ন মনীষী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন অধ্যাপক আর কে গ্রেথভ বলেন, স্নায়ুযুদ্ধ ছিল কমিউনিস্ট শক্তি বনাম বাকি বিশ্বের দ্বন্দ্ব। অধ্যাপক এফ এলিয়ট এবং এম সোমারস্কিল এর মতে স্নায়ুযুদ্ধ এমন এক ধরনের উত্তেজনা যার উপস্থিতিতে রাষ্ট্রসমূহের প্রতিটি পক্ষ নিজের শক্তি বৃদ্ধি করার জন্য এবং অপর পক্ষের শক্তি খর্ব করার জন্য কৌশল অবলম্বন করতে থাকে, যাতে করে প্রকৃত যুদ্ধের সময় এক পক্ষ অপর পক্ষকে বেকায়দায় ফেলতে পারে। অধ্যাপক ফ্র্যাঙ্কেল এর মতে স্নায়ুযুদ্ধ বলতে সাম্যবাদ ও গণতান্ত্রিক মতাদর্শ এবং তাদের প্রবক্তা সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধের সাথে সংশ্লিষ্ট সকল ঘটনাকে বোঝায়। অধ্যাপক ফ্রিডম্যানের মতে স্নায়ুযুদ্ধ হল যুদ্ধের একটি নতুন কৌশল। স্নায়ুযুদ্ধ এমন একটি পরিবেশ ও পরিস্থিতি সৃষ্টি করে যেখানে যুদ্ধ না হলেও যুদ্ধের জন্য সকল প্রস্তুতি চলতে থাকে। অধ্যাপক ম্যাকলিলন ও অলসন ও সন্ডারম্যান এর মতে যে উত্তেজনাকে স্নায়ুযুদ্ধ হিসেবে অভিহিত করা হয়েছে তা 20 শতকের মধ্যভাগে আন্তর্জাতিক জীবনের অন্যতম বাস্তব সত্য সেহেতু সমসাময়িক আন্তর্জাতিক কার্য প্রক্রিয়ার বিশ্লেষণ এর অবশ্যই প্রভাব রয়েছে। অধ্যাপক ওয়াল্টার রেমন্ড বলেন, স্নায়ুযুদ্ধের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতাদর্শগত প্রতিবন্ধকতার পরিস্থিতিকে বোঝানো হয়। স্নায়ুযুদ্ধের উদ্ভব।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন আদর্শগত কারণে পরস্পরের প্রতিপক্ষ পরিণত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিবাদের ব্যাপক প্রসারে উদ্বিগ্ন হয়ে মিত্রপক্ষের মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল সব বিভেদকে দূরে ঠেলে সোভিয়েত রাশিয়াকে মৈত্রী জোটে গ্রহণ করেছিলেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই রুজভেল্টের মৃত্যু এবং উইনস্টন চার্চিল ক্ষমতাচ্যুত হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যথাক্রমে হ্যারি এস ট্রুম্যান ও অ্যাটলি ক্ষমতাসীন হন। এ দুজনই পূর্বের দুজন বিশ্ব নেতার চেয়ে অনেকটা অদূরদর্শী এবং অসহনশীল রাজনীতিবিদ ছিলেন। ফলে মিত্রপক্ষের বিশ্ব নেতৃবৃন্দের মাঝে বিশ্বযুদ্ধকালীন যে সমঝোতা হয় তা বিনষ্ট হয়। রাশিয়া তথা সাবেক সোভিয়েত ইউনিয়ন তার পশ্চিম সীমান্ত পথে বরাবরই জার্মানি দ্বারা আক্রান্ত হওয়ার হুমকির মুখে ছিল। এজন্য ইয়াল্টা বৈঠকে অর্থাৎ ৪৫ সালে স্ট্যালিন উল্লেখ করেছিলেন যে পোল্যান্ড, রোমানিয়া তথা বাল্টিক সীমান্ত পথে রাশিয়া তার প্রতি মিত্রভাবাপন্ন সরকার ছাড়া অন্য কোনো সরকারকে মেনে নেবে না। ঐতিহাসিক আইজাক ডয়েৎসের মতে রাশিয়ার এ নীতি ছিল তার আত্মরক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। এজন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ কয়েক মাস সোভিয়েত ইউনিয়নের সামরিক বাহিনী মধ্য ও পূর্ব ইউরোপের সম্পূর্ণ অংশ দখল করে নেয়। রুশ বাহিনী পূর্ব ইউরোপের দেশগুলোর কমিউনিস্ট দলগুলোকে সাহায্য করতে থাকে। এদিকে পেন্টাগনের সামরিক আমলারাও পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের উদার নীতির প্রতি প্রসন্ন ছিলেন না। তারা নতুন প্রেসিডেন্ট ট্রুম্যানকে সোভিয়েত রাশিয়ার প্রতি কড়া নীতি প্রয়োগের জন্য প্ররোচিত করেন। এর ফলে রুশ মার্কিন স্নায়ুযুদ্ধ তীব্র আকার ধারণ করে। স্নায়ুযুদ্ধ কথাটির ব্যবহার সম্ভবত ১৯৪৬ সালের গোড়ার দিকেই শুরু হয়। এবছরের একেবারে শুরুর দিকে মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান রুশ মার্কিন সম্পর্কের উপর মন্তব্য করতে গিয়ে বলেন, উই আর ইন দি মিডস্ট অফ এ কোল্ড ওয়ার। এর কিছুদিন পর ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল মিসৌরির ফুলটনে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যানের উপস্থিতিতে এক বক্তৃতায় বলেছিলেন, বাল্টিকের স্ট্যাটিন থেকে আড্রিয়াটিকের স্ট্রিয়াস্ট পর্যন্ত এই মহাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে একটি লৌহ জবনিকা নেমে এসেছে। তিনি ইঙ্গো মার্কিন সম্মিলিত প্রয়াসে এর মোকাবেলার আহ্বান জানান। তার এই বক্তব্যের পর মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত ব্যবসায়ী বার্নার্ড বারুচ, যিনি পরবর্তীতে নিরস্ত্রীকরণ সম্মেলনের একজন সক্রিয় অংশীদার ছিলেন, তিনি বলেন, লেট আস নট বি ডিসিভড, উই আর টুডে ইন দি মিডস্ট অফ এ কোল্ড ওয়ার। চার্চিল যে স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিয়েছিলেন, বার্নার্ড বারুচ সেই যুদ্ধকে সরাসরি কোল্ড ওয়ার বলে উত্থাপন করেন। এরপর মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ওয়াল্টার লিপম্যান রুশ মার্কিন সম্পর্ক ব্যাখ্যার ক্ষেত্রে কোল্ড ওয়ার কথাটি ব্যাপক প্রচারের উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীকালে বহু সাংবাদিক, রাজনীতিবিদ তাদের লেখনীতে, বক্তৃতায় শব্দটির ব্যাপক ব্যবহার করেন। আসলে ইয়াল্টা সম্মেলনের পর থেকেই মধ্য ও পূর্ব ইউরোপে সোভিয়েত তৎপরতাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সম্পর্কের তিক্ততা তীব্র আকার ধারণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল এসব দেশে অধিক গণতান্ত্রিক ও মুক্ত পরিবেশ, যার ফলে সে তার উদ্ধৃত পণ্য এসব অঞ্চলে রপ্তানি করতে সক্ষম হয়। অপরদিকে ১৯৪৬ সালে স্ট্যালিন বলেছিলেন, বিশ্ব অর্থনীতির বর্তমান ধনতান্ত্রিক বিকাশের অধীনে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ট্রুম্যান প্রেসিডেন্ট হওয়ার ২ সপ্তাহের মধ্যে সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী ভি মলোটভ তার সাথে দেখা করতে যান। এ সময় ট্রুম্যান পোল্যান্ডে ইয়াল্টা চুক্তি মোতাবেক নির্বাচন না হওয়ায় কড়া ভাষায় তার ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টিকে মলোটভ উল্লেখ করেছিলেন যে ট্রুম্যান মিজুরি প্রদেশের খচ্চর তারকে ভাষায় তার সাথে কথা বলেন। মলোটভ প্রতিবাদ করে বলেছিলেন, জীবনে আমার সাথে কেউ এভাবে কথা বলেনি। প্রত্যুত্তরে ট্রুম্যান বলেছিলেন, চুক্তি মেনে নিন, তাহলেই আর এ ধরনের কথা কেউ বলবে না। ট্রুম্যানের এরকম ব্যবহারের পর থেকে রুশ মার্কিন সম্পর্কের অবনতি ঘটে। ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটালে উভয় পক্ষের শক্তির ভারসাম্য আসে এবং বিশ্ব রাজনীতি ২ মেরুতে বিভক্ত হয়ে স্নায়ুযুদ্ধের জড়িয়ে পড়ে। পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে স্নায়ুযুদ্ধের বিষয়টি আরও স্পষ্ট হয় যখন ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও ১৫টি রাষ্ট্র একদিকে এবং সোভিয়েত রাশিয়া ও এর সমমনা রাষ্ট্রগুলো বিপরীত শিবিরে অবস্থান নেয়। ইয়াল্টা সম্মেলনে ইঙ্গো মার্কিন জোটের পক্ষ থেকে সোভিয়েত রাশিয়াকে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে $২০ মিলিয়ন এর অর্ধেক দেওয়ার কথা ছিল, কিন্তু পররাষ্ট্রমন্ত্রীদের এই সম্মেলনে ইঙ্গো মার্কিন জোট তা নাকচ করে দেয়। দ্বিতীয়ত, রুশ দাবি মোতাবেক পরাজিত জার্মানিতে সোভিয়েত ধাঁচের সরকার গঠনও তারা রাজি হয়নি।
তৃতীয়ত, জার্মান পোল সীমান্ত রাশিয়ার দাবি মোতাবেক ওডার-নাইসি রেখায় মেনে নিতেও পশ্চিমা শক্তিগুলো রাজি হয়নি। চতুর্থত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইয়াল্টা চুক্তি মোতাবেক জাপানের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে অংশগ্রহণের সুযোগ না দিয়ে আমেরিকা আণবিক বোমা ফেলে জাপান দখল করে রাশিয়া এতে প্রতিবাদ জানায়। এসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের সাথে রাশিয়ার চরম মতবিরোধ সৃষ্টি হয়। এরকম পরিস্থিতিতে চার্চিল ফুলটন বক্তৃতায় মার্কিন শাসক মহলে দারুণ আলোড়ন সৃষ্টি হয়। চার্চিল বলেছিলেন, একটি প্রাগৈতিহাসিক অতিকায় পক্ষীর মতো সোভিয়েত ইউনিয়ন এখন ইউরোপীয় সভ্যতা গ্রাস করতে উদ্যত। গণতান্ত্রিক জগৎকে রক্ষা করার দায়িত্ব এখন মার্কিন যুক্তরাষ্ট্রের। চার্চিলের বক্তৃতার পর মার্কিন শাসক শ্রেণীর একটি বড় অংশ সোভিয়েত অধিকৃত অঞ্চল থেকে ইউরোপকে মুক্ত করার জন্য প্রেসিডেন্ট ট্রুম্যানের উপর চাপ প্রয়োগ করেন। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক জোট ন্যাটো গঠন করে এবং অন্যান্য উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে নিজের দিকে টানে। এর জবাবে মস্কো পাল্টা সামরিক জোট ওয়ার্স গঠন করে পুঁজিবাদ বিরোধী প্রচারণায় লিপ্ত হয়। উভয় পক্ষের সাজ রব বিশ্বকে প্রতি মুহূর্তে আরেকটি বিশ্বযুদ্ধের শঙ্কার মধ্যে ঠেলে দেয়। স্থায়ী উদ্ভবের কারণ। স্থায়ী যুদ্ধের মূল কারণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পরস্পর বিরোধী আদর্শিক দ্বন্দ্বকে চিহ্নিত করা হলেও কিছু বাস্তব সমস্যা এতে ইন্ধন যোগায়। যেমন ইরান নিয়ে মতপার্থক্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী ইরান দখল করেছিল। যুদ্ধের পর ইরান থেকে সৈন্য প্রত্যাহার বিষয়ে সোভিয়েত ইউনিয়নের সাথে ইঙ্গো-মার্কিন জোটের দ্বন্দ্ব সৃষ্টি হয়। জাপানে আক্রমণ সংক্রান্ত বিরোধ। ইয়াল্টা চুক্তি অনুযায়ী রাশিয়ার জাপানে যুদ্ধ করার কথা ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে সে সুযোগ না দিয়ে আণবিক বোমা ফেলে জাপান দখল করে নিলে রাশিয়া তার তীব্র প্রতিবাদ জানায়। গ্রিসের অভ্যন্তরীণ বিরোধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি গ্রিস দখল করলে ব্রিটিশ বাহিনী গ্রিসকে মুক্ত করে, কিন্তু গ্রিসের ফ্যাসিবাদ বিরোধী জনগণের সাথে বিরূপ আচরণ করায় ইংরেজ সেনারা গ্রিসে টিকে থাকতে পারছিল না, কেননা সোভিয়েত ইউনিয়নের সহায়তায় গ্রিক কমিউনিস্টরা সেখানকার রাজতন্ত্র উচ্ছেদের জন্য গৃহযুদ্ধে লিপ্ত ছিল। এমতো অবস্থায় ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর থেকে দুটি গোপন নথি মার্কিন সহকারী পররাষ্ট্র সচিব ডিন এরিকসনের হাতে আসে। এতে বলা হয়েছিল, সোভিয়েত সহায়তায় গ্রিক কমিউনিস্টরা রাজতন্ত্র উচ্ছেদের যে লড়াই করছে তাতে ব্রিটিশ সেনারা স্থিতাবস্থা বজায় রাখতে চেষ্টা করছে। যেহেতু ব্রিটেন যুদ্ধের ব্যয়ভার বহনে ক্রমেই অসমর্থ হয়ে পড়েছে, ব্রিটিশ সেনা প্রত্যাহার হলে গ্রিস কমিউনিস্টদের হাতে চলে যাবে এবং পূর্ব ভূমধ্য সাগরে পশ্চিমা আধিপত্যের শেষ চিহ্ন লোপ পাবে। এ নোট পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান তার বিখ্যাত ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণা করেন। ফলে রাশিয়ার সাথে দ্বন্দ্ব প্রকট হয়। তুর্কি বিদ্রোহ। 1945 থেকে 1947 সময়কালে তুরস্কের ঘটনাবলীকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সোভিয়েত ইউনিয়নের তিক্ততা সৃষ্টি হয়। তুরস্ককে রাশিয়া 1936 সালের মন্টেস্কু চুক্তি ভেঙে নতুন চুক্তি সম্পাদনের জন্য চাপ প্রদান করে। নতুন চুক্তিতে রাশিয়া দারদানেলিস ও বসফরাস প্রণালীতে অবাধে রুশ নৌ চলাচলের সুবিধাসহ বিশেষ বাণিজ্য সুবিধা দাবি করে। এতে মধ্যপ্রাচ্যের তেল খনিগুলো রাশিয়ার হাতে চলে যাওয়ার আশঙ্কায় ব্রিটেন গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করার আহ্বান জানায়। রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি। 1949 সালে রাশিয়া পারমাণবিক বোমার অধিকারী হয়। অন্যদিকে পূর্ব ইউরোপের দেশগুলোতে কমিউনিজমের পক্ষে সহায়তা দিয়ে এসব দেশের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলে। ফলে পশ্চিমা বিশ্বে কমিউনিজমের ভীতি দেখা দেয়। ফুলটন বক্তৃতা। অনেকে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফুলটনে যে বক্তৃতা দিয়েছিলেন তা থেকেই স্থায়ী যুদ্ধের সূত্রপাত। এ বক্তৃতায় তিনি সোভিয়েত প্রভাব বলয় থেকে মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোকে বের হয়ে নিয়ে আসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এতে সোভিয়েত ইউনিয়ন খুব ক্ষুব্ধ হয়। তৃতীয় বিশ্বে শূন্যতা সৃষ্টি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৃতীয় বিশ্বের অধিকাংশ রাষ্ট্র ব্রিটেন ও ফ্রান্সের অধীনতা থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। স্বাধীন হলেও এসব দেশ চরম দারিদ্র্যে নিপতিত হয়। এই সুযোগে এসব দেশে সহায়তার আড়ালে প্রভাব বিস্তার করার জন্য রাশিয়া যুক্তরাষ্ট্র উভয়ে প্রচেষ্টা চালায়। ফলে এ দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব উপস্থিত হয়। মরণাস্ত্রের প্রসার। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের যথাক্রমে 1945 সাল ও 1949 সালে
আণবিক বোমার অধিকারী হয়। মানব বিধ্বংসী উচ্চ ক্ষমতা সম্পন্ন এ অস্ত্রের অধিকারী হওয়ায় উভয় রাষ্ট্রই পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয়। উপরোক্ত বাস্তব কারণগুলো ছাড়াও মূল যে কারণ উভয় দেশকে স্নায়ুযুদ্ধের নিগড়ে বেঁধে ফেলে তা হল মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজতন্ত্র ভীতি ও এ আদর্শের প্রতিরোধের আশঙ্কা। মার্কিন যুক্তরাষ্ট্র একটি পুঁজিবাদী রাষ্ট্র। অপরদিকে পুঁজিবাদকে উৎখাত করে রুশ বিপ্লবের মাধ্যমেই সোভিয়েত ইউনিয়নের উত্থান ঘটেছিল। পুঁজিবাদের অবাধ বিস্তারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব ধাঁচের গণতন্ত্র বিকাশের জন্য দেশে দেশে প্রচেষ্টা চালাচ্ছিল। অপরদিকে দরিদ্র দেশগুলোতে সাম্যবাদ প্রচারের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন তার নিজস্ব ধাঁচের কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছিল। এ আদর্শিক দ্বন্দ্বের প্রায় 7 দশকের স্নায়ুযুদ্ধের মূল কারণ বলে অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষক মনে করেন। স্নায়ুযুদ্ধকালীন আন্তর্জাতিক রাজনীতি, শান্তিপূর্ণ সহাবস্থান। স্নায়ুযুদ্ধের সময়কাল নিয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। অনেকে মনে করেন 1917 সালে রুশ বিপ্লবের পর থেকে স্নায়ুযুদ্ধের উদ্ভব। তাত্ত্বিকভাবে অবশ্য এই দাবিকে অস্বীকার করা যায় না, কেননা যদি রাজনৈতিক আদর্শবাদকে স্নায়ুযুদ্ধের মূল কারণ হিসেবে গণ্য করা হয় তাহলে এ সময়কাল গ্রহণযোগ্য। তবে রাজনৈতিক বাস্তবতাকে যদি মূল্যায়ন করা হয় তাহলে এটা নিশ্চিত যে স্নায়ুযুদ্ধের সূত্রপাত ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে। এ সময় জার্মানি তথা অক্ষশক্তির পরাজয় অনেকটা নিশ্চিত হওয়ায় যুদ্ধ পরবর্তী পৃথিবীর ভৌগোলিক ও রাজনৈতিক পুনর্গঠন সংক্রান্ত প্রশ্নে পূর্ব পশ্চিম দ্বন্দ্ব উপস্থিত হয়। রুজভেল্ট ও চার্চিল যুদ্ধকালীন বাস্তবতা মাথায় রেখে সমঝোতার মনোভাব নিয়ে ইয়াল্টা সম্মেলনে সোভিয়েত ইউনিয়ন এর সাথে সমঝোতায় এসেছিলেন। বিনিময়ে ক্রিমিয়ার এ সম্মেলনে রুশ সরকার যে আতিথেয়তা দিয়েছিলেন চার্চিল এর ভাষায় তা অসাধারণ। তবে যুদ্ধের পরপরই রুজভেল্টের মৃত্যু ও চার্চিলের ক্ষমতাচ্যুতি ইয়াল্টার সমঝোতা ধরে রাখতে দেয়নি। পরবর্তী পটসডাম সম্মেলনেই বিষয়টি পরিষ্কার হয়ে ওঠে। স্নায়ুযুদ্ধকালীন আন্তর্জাতিক রাজনীতিতে কয়েকটি পর্যায় লক্ষ্য করা যায়। প্রথম পর্যায়ে 45 থেকে 53, দ্বিতীয় পর্যায়ে 54 থেকে 57, তৃতীয় পর্যায়ে 58 থেকে 64, চতুর্থ পর্যায়ে 66 থেকে 75 এবং পঞ্চম পর্যায়ে 75 থেকে 1991। প্রথম পর্যায়, এটি স্নায়ুযুদ্ধের সূচনা পর্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় থেকেই সোভিয়েত ইউনিয়নের সাথে মার্কিন জোটের দ্বন্দ্ব শুরু হলেও প্রকৃত স্নায়ুযুদ্ধ শুরু হয়েছিল ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণার পর থেকে এবং 1953 সালে কোরিয়ান যুদ্ধের অবসানের মধ্য দিয়ে এ পর্বের পরিসমাপ্তি ঘটে। এ সময়কালের মধ্যে মধ্য ও পূর্ব ইউরোপে কমিউনিজমের উদ্ভব, চার্চিলের ফুলটন বক্তৃতা, জর্জ কিন্নানেসের থিসিস, ট্রুম্যান ডক্ট্রিন, মার্শাল পরিকল্পনা, বার্লিন সংকট, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক জোট গঠন, ইয়াল্টা সম্মেলন, পটসডাম সম্মেলন, পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন ইত্যাদি ঘটনা বিশ্বকে দুটি শিবিরে বিভক্ত করে ফেলে। ইয়াল্টা সম্মেলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জার্মানির পতন আসন্ন হলে ইউরোপের পুনর্গঠন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের মীমাংসার জন্য 45 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী প্রদেশ ক্রিমিয়ার ইয়াল্টা নগরীতে বিশ্ব নেতৃবর্গ মিলিত হন। এ সম্মেলনের প্রভাবশালী 3 বিশ্বনেতা মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল এবং রাশিয়ার প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন। এই সম্মেলনে বিশ্ব নেতৃবর্গ জার্মানিকে 3 ভাগে বিভক্ত করে 3 শক্তির সেনাদল দ্বারা অধিকারের কথা বলেন। অবশ্য পরে ইঙ্গো মার্কিন অনুরোধে তাদের অংশ থেকে কিছু অংশ ফ্রান্সকে ছেড়ে দিয়ে ফ্রান্সকেও বিশ্ব শক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। রাশিয়া জার্মানিকে যুদ্ধের জন্য $20 মিলিয়ন ক্ষতিপূরণ দানে বাধ্য করার প্রস্তাব দেয় এবং এর অর্ধেক রাশিয়ার প্রাপ্য বলে দাবি জানায়। ক্ষতিপূরণ বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দ একমত হলেও পরিমাণ নিয়ে ঐকমত্য হয়নি। পোল্যান্ডের সীমানা সংক্রান্ত রাশিয়ান দাবি মীমাংসার জন্য ভবিষ্যতের জন্য বিষয়টি মুলতবি রাখা হয়। বিশ্বযুদ্ধ সমাপ্তির পর অক্ষশক্তির সমর্থনকারী দেশগুলোতে উদ্ভূত সমস্যাগুলি গণতান্ত্রিকভাবে সমাধানের সিদ্ধান্ত হয়। তবে রাশিয়া দাবি করে যে মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোতে তার প্রতি বন্ধুভাবাপন্ন সরকার ভিন্ন অন্য কোনো সরকার সে মেনে নেবে না। ইয়াল্টা বৈঠকে জাতিসংঘ প্রতিষ্ঠার ব্যাপারেও রুশ মার্কিন সমঝোতা হয়। তবে রাশিয়া দাবি করে যে জাতিসংঘের সাধারণ সভায় সোভিয়েত ইউনিয়ন ছাড়াও ইউক্রেন ও বাইলরুশিয়াকেও স্বতন্ত্র ভোটাধিকার দিতে হবে। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র নীতিগতভাবে এতে সম্মত হয়। মধ্য ও পূর্ব ইউরোপে রুশ দখলদারিত্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে সোভিয়েত জার্মান গোপন চুক্তির
অংশ হিসেবে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের কিছু রাষ্ট্রকে তার অন্তর্ভুক্ত করে নেয়। জার্মানির পতনের পর সোভিয়েত ইউনিয়ন পূর্ব রাশিয়ার বৃহৎ অংশ, চেকোস্লোভাকিয়ার কাপার্থে রুথেনিয়া অঞ্চল, রুমানিয়ার বুকোভিনা অঞ্চল সহ গোটা পূর্ব ইউরোপ দখল করে নেয় এবং যতদিন না মিত্রপক্ষের সাথে এই অঞ্চলগুলোর চুক্তি হয় ততদিন এই অঞ্চলে সোভিয়েত রুশ সৈন্য মোতায়েন থাকবে বলা হয়। তবে ইয়াল্টা সম্মেলনে বলা হয়েছিল রুশ সৈন্যের উপস্থিতি সত্ত্বেও অবাধ নির্বাচনের মাধ্যমে এই অঞ্চলগুলোতে সরকার গঠন করা হবে। কিন্তু রাশিয়া গোপনে এই অঞ্চলে কমিউনিস্ট দলগুলোকে সহযোগিতা প্রদানের পাশাপাশি গণতান্ত্রিক শক্তিগুলোকে নির্মূলে তৎপর হলে পশ্চিমা বিশ্বের সাথে তার দ্বন্দ্ব সৃষ্টি হয়। প্রেসিডেন্ট ট্রুম্যান এজন্য সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী মলোটভকে অপমান করেন। ফুলটন বক্তৃতা 1946 সালের 5 মার্চ এক বক্তৃতায় প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল বলেন, মিত্রশক্তির জয়লাভের ফলে যে আলোকবর্তিকা দেখা দিয়েছিল তার উপর একটি ছায়া নেমে এসেছে। কেউ জানে না সোভিয়েত রাশিয়া বা আন্তর্জাতিক কমিউনিস্ট সংগঠনগুলো অদূর ভবিষ্যতে কি করতে চলেছে। বাল্টিক এর স্ট্যাটিন থেকে শুরু করে আড্রিয়াটিক এর স্ট্রিয়েস্টে পর্যন্ত বিস্তীর্ণ এলাকার উপর একটা লৌহ জবনিকা নেমে এসেছে। তিনি আরও বলেন, এই লৌহ জবনিকার অন্তরালে কি সব ঘটনা ঘটছে সে সম্পর্কে মুক্ত পৃথিবীর শান্তিকামী মানুষেরা জানতে পারছে না। তিনি এই বক্তৃতায় মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়ে বলেন যে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ফুলটনের এই বক্তৃতার পরই মার্কিন পেন্টাগন ও শাসক গোষ্ঠী প্রেসিডেন্ট ট্রুম্যানের উপর চাপ প্রয়োগ করতে থাকে যেন তিনি পূর্ব ইউরোপীয় দেশগুলোর উপর থেকে সোভিয়েত প্রভাব প্রশমিত করার পদক্ষেপ গ্রহণ করেন। কিন্নানের থিসিস প্রকাশ। ফুলটন বক্তৃতার পর মার্কিন প্রশাসন নড়েচড়ে বসে। তারা সম্ভাব্য কমিউনিস্ট আগ্রাসনের ভয়াবহতায় শঙ্কিত হয়ে ওঠে এবং তা প্রতিরোধের উপায় অনুসন্ধান করতে থাকে। এমন সময় মস্কোর মার্কিন দূতাবাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জর্জ কিন্নান এক্স ছদ্মনামে ফরেন অ্যাফেয়ার্স পত্রিকায় একটি প্রবন্ধ প্রকাশ করেন। এ প্রবন্ধে তিনি ভিন্ন একটি বিশ্লেষণে দেখান যে রাশিয়ার জনগণ যুদ্ধক্লান্ত হওয়ায় স্ট্যালিন সরাসরি মার্কিনীদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার অবস্থায় নেই, কিন্তু রুশ সমাজে নিরাপত্তাহীনতার বোধ ঐতিহ্যগত। এর ফলে পূর্ব ও মধ্য ইউরোপ সংক্রান্ত রুশ নীতি থেকে মস্কো কোনোভাবেই কিছু হলবে না। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে মস্কোর শক্তি বিস্তারের চাপ রুখতে হবে দৃঢ় ও সতর্কভাবে বোতলবন্দি করার মাধ্যমে, অর্থাৎ মস্কোর প্রভাব বলয়কে নির্দিষ্ট এলাকার মধ্যেই সীমাবদ্ধ রাখার উদ্যোগ গ্রহণ করতে হবে। কিন্নানের থিসিসের পর মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান তার বিখ্যাত ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণা করেন এবং ইরান, ভূমধ্য সাগর ও কৃষ্ণ সাগর অঞ্চলে বোতলবন্দি তত্ত্বের সফল প্রয়োগ ঘটিয়ে মস্কোকে পশ্চাৎপরণে বাধ্য করেন। ট্রুম্যান ডক্ট্রিন। পূর্ব ইউরোপীয় দেশগুলোতে সাম্যবাদ প্রতিষ্ঠিত হলে এর প্রসার রোধ করার জন্য 1947 সালের 12 মার্চ প্রেসিডেন্ট ট্রুম্যান তার ট্রুম্যান ডক্ট্রিন কংগ্রেসের সামনে উপস্থাপন করেন। কংগ্রেসে তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র নীতির উদ্দেশ্য হলো এমন একটি আন্তর্জাতিক পরিবেশ গঠন করা যার ফলে সব জাতি স্বাধীনভাবে বল প্রয়োগ ছাড়াই বসবাস করতে পারে। আমরা আমাদের এই আদর্শকে কখনো কার্যকর করতে পারবো না যদি আমরা স্বাধীন দেশের স্বাধীন জনগণকে তাদের জাতীয় ঐক্য ও স্বাধীনতার উপর সর্বাত্মক রাষ্ট্রের আক্রমণ প্রতিরোধে সাহায্য করতে বিরত থাকি। যেখানে বৈধভাবে প্রতিষ্ঠিত সরকারগুলোকে সশস্ত্র সংখ্যালঘুরা আগ্রাসন দ্বারা উচ্ছেদের চেষ্টা করবে, সেখানে মার্কিন দেশ বৈধ সরকার ক্ষমতায় রাখতে সাহায্য করবে। আমেরিকা মনে করে যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সর্বাত্মক রাষ্ট্রের আগ্রাসন বিশ্ব শান্তি বিনষ্ট করবে এবং পরিণামে আমেরিকার নিরাপত্তা বিনষ্ট হবে। ট্রুম্যান নীতির পর মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিস ও তুরস্ক সরকারকে $400 মিলিয়ন মূল্যের সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান করলে সেখানে কমিউনিস্ট হস্তক্ষেপ বন্ধ হয়। এভাবে কন্টেনমেন্ট থিওরি প্রয়োগ করে সরাসরি যুদ্ধের পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে রুশ আগ্রাসন প্রতিরোধের নীতি গ্রহণ করে। গ্রিস ও তুরস্কে মার্কিন নীতি। মার্কিন প্রশাসন লক্ষ্য করেছিল যেখানেই দারিদ্র্য ও প্রশাসনিক বিশৃঙ্খলা বিরাজমান সেখানেই রুশীয় সাম্যবাদ বিকাশের সম্ভাবনা রয়েছে। তারা আরও খেয়াল করেছিল যে গ্রিসের ব্রিটিশ বাহিনী বিদ্রোহীদের কাছে পরাজিত হলে গ্রিস কমিউনিস্টদের হাতে চলে যাবে। ফলে তুরস্কেরও
রাশিয়ার হাতে চলে যেতে দেরি হবে না। গ্রিস ও তুরস্ক হাতছাড়া হয়ে গেলে পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ কমিউনিস্টদের হাতে চলে যাবে। এজন্য ট্রুম্যান গ্রিসের ব্যাপারে হস্তক্ষেপ করেন, ব্রিটিশ বাহিনীর সাহায্যে এগিয়ে যান। মার্কিন সহায়তা পেয়ে গ্রিক বিদ্রোহীরা সফল হতে পারেনি, ফলে গ্রিসে বিদ্রোহ দমন করা সম্ভব হয় এবং রুশ আগ্রাসন রুদ্ধ হয়। মার্শাল পরিকল্পনা। গ্রিসে মার্কিন নীতি সফল হওয়ায় ঠান্ডা লড়াই আরও ঘনীভূত হয়। 1947 সালের জুন মাসে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল হার্ভার্ড ইউনিভার্সিটির এক সভায় তার মার্শাল পরিকল্পনা প্রকাশ করেন। এ পরিকল্পনায় তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের দারিদ্র্য দূর করতে না পারলে ইউরোপকে কমিউনিজমের হাত থেকে মুক্ত করা যাবে না। এজন্য তিনি যুদ্ধ বিধ্বস্ত ইউরোপীয় দেশগুলোর অর্থনীতির পুনরুজ্জীবনের জন্য মার্কিন সাহায্যের প্রস্তাব করেন। এ প্রস্তাব অনুযায়ী তিনি বলেন, সাহায্য গ্রহণকারী দেশগুলো একটি ইউরোপীয় অর্থনৈতিক সংগঠনের অন্তর্ভুক্ত হবে। এ লক্ষ্যে 1948 সালের এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক সাহায্য প্রদান করে। এ সাহায্য গ্রহণ ইউরোপের সব দেশের জন্য উন্মুক্ত ছিল। মার্শাল পরিকল্পনার আওতায় ইউরোপের মোট 16টি দেশ অন্তর্ভুক্ত হলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মলোটভ মন্তব্য করেন, এই পরিকল্পনা গ্রহণ করলে গ্রহীতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনষ্ট হবে। এই পরিকল্পনাকে তিনি ডলার ইম্পেরিয়ালিজম বলে ব্যঙ্গ করেন। রাশিয়ার চাপে ইউরোপের 8টি দেশ এই পরিকল্পনা গ্রহণ করা থেকে বিরত থাকে। মার্শাল পরিকল্পনার পথ ধরে বেলজিয়াম, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডস একটি সাধারণ শুল্ক নীতির অধীনে বিনেলাক্স গঠন করে। 1948 সালের মার্চে ফ্রান্স ও ব্রিটেন এতে যোগ দিয়ে ব্রাসেলসে সন্ধি জোট গঠন করে। এ সন্ধিতে বলা হয়, 50 বছরের জন্য স্বাক্ষরকারী দেশগুলো পারস্পরিক আত্মরক্ষা ও সংস্কৃতি বিনিময় ও অর্থনৈতিক সহযোগিতার জন্য চুক্তিবদ্ধ হচ্ছে। মার্শাল পরিকল্পনা ও ব্রাসেলস চুক্তির ফলে সোভিয়েত ইউনিয়ন ক্ষুব্ধ হয়। 1947 সালের জুন মাসে মার্শাল পরিকল্পনা গৃহীত হবার পর সোভিয়েত ইউনিয়ন ওই বছর সেপ্টেম্বর মাসে কমিনফর্ম গঠন করে। এর উদ্দেশ্য ছিল পূর্ব ইউরোপীয় 8টি দেশকে কমিউনিস্ট শাসনে বেঁধে রাখা। এই পরিকল্পনার অধীনে রাশিয়া আমেরিকার আণবিক বোমা নির্মাণের বিরুদ্ধে বিশ্ব জনমত গঠনের জন্য প্রচারণা চালায়। চেকোস্লোভাকিয়ায় কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা। চেকোস্লোভাকিয়ায় একটি কোয়ালিশন সরকার ছিল, যার শরিক হিসেবে কমিউনিস্ট দলটি ছিল ক্ষুদ্র। চেক সরকার মার্শাল পরিকল্পনা গ্রহণ করতে উদ্যত হলে কমিউনিস্টরা অস্ট্রিয়া থেকে লাল ফৌজ এনে সরকারকে উৎখাত করে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করে। মস্কো থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কমিউনিস্টদের এনে চেকোস্লোভাকিয়ায় কমিউনিস্টকরণ করা হয়। বার্লিন অবরোধ। মার্কিন মার্শাল পরিকল্পনার বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সর্বাপেক্ষা মারাত্মক আঘাত ছিল বার্লিন অবরোধ। সাবেক জার্মানির রাজধানী বার্লিনকে মিত্রপক্ষ 4 ভাগে বিভক্ত করে শাসন করেছিল। ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অধিকৃত এলাকাগুলো একত্র করে একটি সংযুক্ত যুক্তরাষ্ট্র গঠনের ইচ্ছা করলে স্ট্যালিন ক্ষুব্ধ হন। তিনি 1948 সালের 24 জুন পশ্চিমের সাথে পূর্ব বার্লিনের সড়ক ও রেলপথ কেটে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেন। এর ফলে পশ্চিম বার্লিনের 3 মিলিয়ন জার্মান খাদ্য ও অন্যান্য জরুরি দ্রব্যাদি সরবরাহের সংকটে পতিত হয়। সোভিয়েত ইউনিয়ন এ অবরোধের মাধ্যমে পশ্চিম বার্লিনকে আত্মসমর্পণে বাধ্য করতে চেয়েছিল। মার্কিন মিত্ররা বুঝতে পেরেছিল যে বার্লিন হাতছাড়া হওয়া আর জার্মানি হারানো একই কথা। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে বার্লিনকে অবরোধের মুখে টিকিয়ে রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ফরাসি ও ব্রিটিশ বিমানে করে 23,23,738 টন খাদ্য, কয়লা ও অন্যান্য জিনিসপত্র বার্লিনে পৌঁছে দেয়। 231 দিন ধরে 2,77,264 বার মিত্রপক্ষের বিমান বহর বার্লিনের আকাশে উড়ানের পর স্ট্যালিন অবরোধ তুলে নিতে বাধ্য হন। ন্যাটো গঠন। সোভিয়েত ইউনিয়নের অতি দ্রুত বার্লিন অবরোধের সামর্থ্য মার্কিন যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের চিন্তিত করে তোলে। এর ফলে ঠান্ডা লড়াই চরম পর্যায়ে উপনীত হয়। সোভিয়েত আগ্রাসন থেকে ইউরোপীয় দেশগুলোকে রক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার অনুভব করে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাসেলস চুক্তির অন্তর্ভুক্ত হয়।
এরপর 1949 সালের 4 এপ্রিল ন্যাটো গঠনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের 11টি দেশের সাথে 20 বছরের জন্য আত্মরক্ষামূলক সামরিক চুক্তি সম্পাদন করে। পরে গ্রিস ও তুরস্ক ন্যাটোর অন্তর্ভুক্ত হয়। এই চুক্তিতে বলা হয়, চুক্তিভুক্ত কোনো রাষ্ট্রকে আক্রমণ না করা হলে অপর সদস্যরা নিজেদের উপর আক্রমণ বলে গণ্য করবে। অর্থাৎ এই চুক্তিতে বলা হয়, চুক্তিভুক্ত কোনো রাষ্ট্রকে যদি আক্রমণ করা হয় তাহলে অপর সদস্যরা নিজেদের উপর আক্রমণ বলে গণ্য করবে। ন্যাটো গঠনের পরপর সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট দেশগুলো নিয়ে সামরিক জোট গঠনে তৎপর হয়। কোরীয় সমস্যা। 1910 সাল থেকে কোরিয়া জাপানের অধীনে ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি মোতাবেক 1945 সালে সোভিয়েত ইউনিয়ন জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং 38 উত্তর দ্রাঘিমা রেখা বরাবর কোরিয়ার অঞ্চলসমূহ দখল করে নেয়। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের আত্মসমর্পণের পর জাপান অধিকৃত কোরিয়ার বাকি অংশ অর্থাৎ এই রেখার দক্ষিণাংশ দখল করে নেয়। এর ফলে কোরিয়ার দুই অংশ দুইটি সরকার গঠিত হয়, কিন্তু কোনো সরকারই এই বিভক্তি রেখাকে তার সীমান্ত হিসেবে মেনে নেয়নি। 1950 সালে উত্তর কোরিয়া 38 ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করে দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে জাতিসংঘের অনুমোদনে মার্কিন বাহিনী সিউল এ অবতরণ করে। ওই বছর নভেম্বরে বিশাল চীনা বাহিনী উত্তর কোরিয়ার পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে, কিন্তু মার্কিন নেতৃত্বাধীন জাতিসংঘ বাহিনী চীনা ও উত্তর কোরীয় বাহিনীকে 38 ডিগ্রি দ্রাঘিমা রেখার বাইরে ঠেলে দিতে সক্ষম হয়। 1953 সালের 4 জুলাই কোরীয় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। দক্ষিণ কোরিয়ার মার্কিন প্রাধান্য, অপরদিকে উত্তর কোরিয়ায় সোভিয়েত প্রাধান্য বজায় থাকে। চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ও মার্কিন বিরোধিতা। 1949 সালে চীনে কমিউনিস্ট পার্টি ক্ষমতাসীন হলে ইউরোপের স্নায়ুযুদ্ধ এশিয়ায় স্থানান্তরিত হয়। চীনের নতুন সরকারকে সোভিয়েত ইউনিয়ন স্বীকৃতি প্রদান করে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চীন সরকারকে স্বীকৃতি প্রদান করার পরিবর্তে এ প্রচার চালাতে থাকে যে সোভিয়েত ইউনিয়নের সাম্যবাদের থাবা এশিয়ার উপরও পড়তে শুরু করেছে। চীন যাতে আন্তর্জাতিক সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে জাতিসংঘে প্রবেশে বাধা দেয়। অপরদিকে সোভিয়েত ইউনিয়ন সর্বতোভাবে চীনের পাশে এসে দাঁড়ায়। চীনকে কেন্দ্র করে দুই পরাশক্তির মাঝে স্নায়ুযুদ্ধ তীব্র আকার ধারণ করে। স্নায়ুযুদ্ধের দ্বিতীয় পর্যায় অর্থাৎ 1954 থেকে 1957। 1953 সালের মার্চে স্ট্যালিনের মৃত্যুর পর স্নায়ুযুদ্ধের প্রথম পর্বের সমাপ্তি ঘটে এবং বিশ্ব স্নায়ুযুদ্ধের দ্বিতীয় পর্বে প্রবেশ করে। এ সময়কালের উল্লেখযোগ্য বিশ্ব ঘটনাবলীর মধ্যে ছিল আইজেনহাওয়ারের জেনেভা সম্মেলন, সিয়াটো মিডওয়ার্স গঠন, সুয়েজ সংকট ইত্যাদি। আইজেনহাওয়ার ও জেনেভা সম্মেলন। স্ট্যালিনের মৃত্যু দুই বৃহৎ শক্তির মধ্যকার স্নায়ুযুদ্ধের তীব্রতা কিছুটা কমিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ উন্মুক্ত করে। আর এজন্য মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের জেনেভা সম্মেলনের গুরুত্ব অপরিসীম। 1955 সালে আইজেনহাওয়ার এবং সোভিয়েত প্রধানমন্ত্রী বুলগারিন জেনেভাতে শীর্ষ সম্মেলনে মিলিত হয়ে কিছু বিষয় ঐকমত্যে পৌঁছেন, যেমন পারমাণবিক অস্ত্রের নির্বিচার উৎপাদন ও ব্যবহার নিরুৎসাহিত করা। সিয়েটা এবং মিডো গঠন। আইজেনহাওয়ার ছিলেন তার শাসনের আগের 20 বছরের মধ্যে প্রথম রিপাবলিকান প্রেসিডেন্ট। তিনি ছিলেন খোলামেলা মানসিকতার অধিকারী। যদিও তার পূর্ববর্তী প্রেসিডেন্ট ট্রুম্যানের নীতি অনুসরণ করেন, তবে কৌশল হিসেবে আলাপ আলোচনাকে বেছে নেন। 1954 সালের 8 সেপ্টেম্বর তিনি সিয়াটো চুক্তি সম্পাদন করেন। 1955 সালের 24 ফেব্রুয়ারি তিনি মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন মিডো গড়ে তোলেন। সিয়াটো এবং মিডো ন্যাটোর সাথে যুক্ত হলে এশিয়া, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক জোটের এক মাকড়সার জালের মতো নিজেদের জড়িয়ে ফেলে। এসব মোর্চা গঠনের মাধ্যমে আইজেনহাওয়ার ঘোষণা করেন যে মধ্যপ্রাচ্যে আমেরিকা গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব রকম সাহায্য দিতে প্রস্তুত। এর ফলে স্নায়ুযুদ্ধ প্রশমনের পরিবর্তে তীব্র হয়ে ওঠে। ওয়ার্স চুক্তি বা ওয়ারশ প্যাক্ট। প্রায় 3 দশক নিজ দেশে এবং প্রায় 1 দশক আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রভাব বিস্তার করে স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নকে অত্যন্ত শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিলেন। তার নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন আণবিক শক্তি অর্জন করে, মহাকাশে স্পুটনিক প্রেরণ করে রাশিয়া তার ক্ষমতার পরিচয় দেয়।
মার্কিন জোট ন্যাটো গঠন করলে কমিউনিস্ট দেশগুলো রাশিয়ার নেতৃত্বে ওয়ার্স নামক সামরিক জোট গঠন করে। যদিও স্ট্যালিনের মৃত্যুর পর সোভিয়েত ইউনিয়ন পুঁজিবাদী বিশ্বের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণা করেছিলেন, তারপরও মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো তৎপরতাকে তারা হালকাভাবে নেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র গঠিত হলে সোভিয়েত ইউনিয়ন তার অধিকৃত জার্মান অঞ্চলে জিডিআর তথা জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক গঠন করে। সুয়েজ খাল সংকট। এ সময়কালের অপর উল্লেখযোগ্য ঘটনা হল সুয়েজ খাল সংকট। 1956 সালে ব্রিটিশ বাহিনী মিশর থেকে প্রত্যাবর্তন করলে সেখানে সামরিক শক্তিশূন্যতা সৃষ্টি হয়। এ সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন মিশরে আধিপত্য বিস্তারে সচেষ্ট হয়। মিশরের রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের নীল নদের উপর আসওয়ান বাঁধ নির্মাণের জন্য মার্কিন সাহায্য প্রার্থনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্র শুরুতে সাহায্যদানে সম্মত হলেও পরে অস্বীকার করে। ক্ষিপ্ত হয়ে নাসের সুয়েজ খাল জাতীয়করণের ঘোষণা দেয়। এতে ফ্রান্স ও ব্রিটেন যৌথভাবে মিশর আক্রমণ করে। সোভিয়েত ইউনিয়ন নাসেরের পক্ষাবলম্বন করে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র রহস্যজনক কারণে ফ্রান্স ও ব্রিটেনকে সরাসরি সমর্থন জানায়নি। তবে নাসেরকে সোভিয়েতের সমর্থন রুশ মার্কিন স্নায়ুযুদ্ধকে আরও উত্তপ্ত করে তোলে। স্নায়ুযুদ্ধের তৃতীয় পর্যায়ে। এ সময়কালের মধ্যে সোভিয়েত ইউনিয়ন তার মহাকাশ গবেষণায় মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যায়। 1957 সালের অক্টোবর মাসে সোভিয়েত ইউনিয়ন মহাকাশে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করলে কোনো মহল ধারণা করেছিল যে উভয় পক্ষের মধ্যে লড়াই হয়তো স্তিমিত হবে। কিন্তু 1958 সালের নভেম্বর মাসে সোভিয়েত নেতা ক্রুশ্চেভ ঘোষণা করেন যে মিত্রপক্ষীয় সেনাকে 6 মাসের মধ্যে পশ্চিম বার্লিন থেকে অপসারণ করতে হবে। ফলে উভয় পক্ষে নতুন করে বার্লিন সংকট সৃষ্টি হয়। এ সংকট দূর করার জন্য 1959 সালে ক্রুশ্চেভ মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের সাথে শীর্ষ বৈঠকে মিলিত হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাম্পে ডেভিডে উপস্থিত হন। এ সম্মেলনে সোভিয়েত নেতা তার সামরিক খাতে ব্যয় ও সামরিক বিভাগে কর্মচারীর সংখ্যা হ্রাস করার ঘোষণা দেয়। সে মোতাবেক ওই বছর কমিউনিস্ট পার্টির 21তম কংগ্রেসে সিদ্ধান্ত হয় যে ভোগ্যপণ্য উৎপাদন খাতে অধিক অর্থ বরাদ্দ করতে হবে এবং সামরিক ব্যয় হ্রাস করা হবে। কিন্তু এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমান ইউ-2 সোভিয়েত আকাশসীমায় অতিক্রম করলে সোভিয়েত বাহিনী তাকে গুলি করে। এতে উভয় পক্ষের তিক্ততা বৃদ্ধি পায়। ফলে 1960 সালের মে মাসে অনুষ্ঠিতব্য উভয় নেতার শীর্ষ সম্মেলন বাতিল হয়ে যায়। 1961 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন জন এফ কেনেডি। তিনি বার্লিন সমস্যা সমাধানের জন্য ক্রুশ্চেভকে পুনরায় প্রস্তাব দেন। জুন মাসে ভিয়েনায় কেনেডি ক্রুশ্চেভ সাক্ষাৎ হলেও ক্রুশ্চেভ এ ব্যাপারে নরম হননি। ফলে জুলাই মাসে আমেরিকা নতুন করে সমরসজ্জার ঘোষণা দেয়। ক্রুশ্চেভও জানিয়ে দেয় যে সোভিয়েত ইউনিয়ন আগ বাড়িয়ে যুদ্ধ করবে না, তবে অপরপক্ষ যদি যুদ্ধের হুমকি দেয় তবে সে চুপ করে বসে থাকবে না। ফলে উভয় শিবিরে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এ সময়কালের অপর উল্লেখযোগ্য আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হল কিউবা মিসাইল সংকট। কিউবা ছিল একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত সংলগ্ন হওয়ায় পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ছিল। তো 1962 সালের 11 অক্টোবর সোভিয়েত সরকার ঘোষণা করে যে কিউবার বিরুদ্ধে মার্কিন আগ্রাসন প্রতিরোধে সোভিয়েত ইউনিয়ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। এ সোভিয়েত ঘোষণা মুনরো ডক্ট্রিনের উপর ছিল সরাসরি এক চ্যালেঞ্জ। এর ফলে আমেরিকার কেনেডি সরকারও ব্যাপক সমর প্রস্তুতি গ্রহণ করতে থাকে। 22 অক্টোবর কেনেডি ঘোষণা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো আক্রমণ সে রুখে দিতে সক্ষম। শেষ পর্যন্ত ক্রুশ্চেভ পিছু হটলেও এ উত্তেজনা প্রশমিত হয়। 1963 সালে কেনেডি আততায়ীর হাতে নিহত হলে ক্ষমতায় আসেন ল্যান্ডন বি জনসন। অপরদিকে সোভিয়েত ইউনিয়নে ক্রুশ্চেভ ক্ষমতাচ্যুত হলে ক্ষমতায় আসেন অ্যালেক্সেই গোসিগিন। দুই পরাশক্তির শীর্ষ পদে পরিবর্তনের ফলে স্নায়ুযুদ্ধের চিত্র পাল্টে যায়। এ দুই বিশ্ব নেতা অনুভব করেন যে পারমাণবিক যুদ্ধ বিশ্বের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। ফলে তারা পারমাণবিক অস্ত্র প্রসার রোধে চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়। এর ফলে 50-এর দশকে যে তীব্র স্নায়ুযুদ্ধের উত্তাপ বিশ্বকে প্রতিনিয়ত উত্তেজিত করেছিল তা অনেকটা স্তিমিত হয়ে আসে। স্নায়ুযুদ্ধের চতুর্থ পর্যায়।
এ পর্যায়ে দ্বন্দ্বের নতুন ক্ষেত্র আবিষ্কৃত হয়। বিশ্ব নেতৃবৃন্দ উপলব্ধি করেন যে অস্ত্র উৎপাদনের পিছনে বিপুল অর্থ ব্যয়ের পরিবর্তে অর্থনৈতিক উন্নয়নের পিছনে অর্থ ব্যয় বিশ্ব শান্তির জন্য সহায়ক হবে। এর ফলে ওয়াশিংটন ও মস্কো নিজেদের যাবতীয় বিরোধ মিটিয়ে ফেলার ঘোষণা করে। উভয় পক্ষই ক্ষতিকর অস্ত্রসমূহের বিস্তার রোধ ও ভবিষ্যতে যে কোনো সমস্যায় অস্ত্র উৎপাদন করতে না পারে সে ব্যাপারে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সম্মত হয়। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সময় ক্রেমলিনের কর্মকর্তাদের সাথে আলোচনা অব্যাহত থাকে এবং সেল্ট এর যাত্রা শুরু হয়, অর্থাৎ স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স। এ সময় মস্কো, বেইজিং ও ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্ক পুনর্বিন্যস্ত হয়। 1972 সালে চীন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ সহ জাতিসংঘের সদস্যপদ পেলে বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণ হয়। চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হলে পারস্পরিক স্বার্থে উভয়ে নিকটবর্তী হয়। এর ফলে সোভিয়েত প্রাধান্য কিছুটা হ্রাস পায়। ইউরোপের স্নায়ুযুদ্ধের কেন্দ্রস্থল ছিল জার্মানি এবং পূর্ব ইউরোপের দেশসমূহ। পশ্চিম জার্মানির চ্যান্সেলর উইলি ব্র্যান্টিট এর নেতৃত্বে পোল্যান্ডের সাথে সীমানা সংক্রান্ত একটি চুক্তি এবং সোভিয়েত ইউনিয়নের সাথে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করতে সামর্থ্য হলে স্নায়ুযুদ্ধের উত্তাপ কিছুটা কমে যায়। কমিউনিস্ট ব্লকের সাথে নিবিড় সম্পর্ক প্রতিষ্ঠার জন্য জার্মানি আগ্রহ প্রকাশ করে, ফলে বার্লিনকে কেন্দ্র করে উত্তেজনা কমে যায়। পূর্ব ও পশ্চিম জার্মানি জাতিসংঘের সদস্যপদ লাভ করলে পরিস্থিতির আরও উন্নতি ঘটে। 1975 সালে কনফারেন্স অন সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ অনুষ্ঠিত হয়। এর ফলে উত্তেজনা হ্রাস পায়। এ সময়কালের অপর গুরুত্বপূর্ণ অর্জন ছিল হেলসিঙ্কি সম্মেলন। এ সম্মেলনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্শাল পরিকল্পনার অন্তর্ভুক্ত ইউরোপীয় রাষ্ট্রগুলো অনুধাবন করতে সক্ষম হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক, অর্থনৈতিক ও অন্যান্য সাহায্য গ্রহণের পরিমাণ কমিয়ে ফেলতে হবে, অর্থাৎ ইউরোপীয় রাষ্ট্রগুলোর উচিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে ফেলা। স্নায়ুযুদ্ধের পঞ্চম পর্যায়ে এ সময় দুই পরাশক্তির মধ্যে সমঝোতার ফলে বিশ্বব্যাপী উত্তেজনা আরও হ্রাস পায়। ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সল্ট I এবং সল্ট II চুক্তি স্বাক্ষরিত করলে স্নায়ুযুদ্ধের বিরাট পরিবর্তন ঘটে। এ সময়কালে উভয় শক্তি বিশ্বে কিছুটা তৎপরতা চালায় যা স্নায়ুযুদ্ধকে সাময়িকভাবে উস্কে দেয়। এর মধ্যে যেমন আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন, লিবিয়ায় মার্কিন বিমান হামলা, কম্বোডিয়ায় ভিয়েতনামের আগ্রাসন, নিকারাগুয়ায় কন্ট্রা বিদ্রোহীদের মার্কিন সাহায্য প্রদান, ইসরায়েলিদের আগ্রাসী তৎপরতা, চীন মার্কিন সম্পর্ক উন্নয়ন ইত্যাদি ইত্যাদি। ইতোমধ্যে সোভিয়েত অর্থনীতির মন্দাদশা দূর করার জন্য সোভিয়েত নেতা গর্বাচেভ তার পেরেস্ত্রোইকা ও গ্লাসনস্ত নীতি ঘোষণা করেন। পেরেস্ত্রোইকা অর্থ হল উদার নীতি, আর গ্লাসনস্ত এর অর্থ হচ্ছে পুনর্গঠন। এরই এক পর্যায়ে 1990 সালে রাশিয়ায় সমাজতন্ত্রের পতন ঘটে, ফলে প্রায় 7 দশকব্যাপী রুশ মার্কিন স্নায়ুযুদ্ধের অবসান ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র এক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। স্নায়ুযুদ্ধের অবসান 80-র দশকে স্নায়ুযুদ্ধের উত্তেজনা কমতে কমতে শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের ভাঙনের মধ্য দিয়ে তার অবসান ঘটে। 1987 সালে দুই পরাশক্তির মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হয়। এতে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ ধ্বংস করতে দুই পরাশক্তি ঐকমত্যে পৌঁছে। অতঃপর 1989 সালের 2রা এপ্রিল নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় এক নিবন্ধের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবে স্নায়ুযুদ্ধ অবসানের ঘোষণা প্রদান করে। এই বছরেরই 3রা ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ও সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ মাল্টায় শীর্ষ বৈঠকে মিলিত হন। এ শীর্ষ সম্মেলন থেকে উভয় দেশের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ অবসানের কথা সরকারিভাবে ঘোষণা করেন। স্নায়ুযুদ্ধ অবসানের কারণ রুশ মার্কিন অস্ত্র প্রতিযোগিতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারস্পরিক অবিশ্বাস থেকে নিরাপত্তার অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন মরণাস্ত্রের বিশাল মজুদ গড়ে তোলে। 60-এর দশকে এসে উভয় দেশের কর্তব্য ব্যক্তিরা অনুধাবন করেন যে এ ধরনের অস্ত্র প্রতিযোগিতা তাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। পারস্পরিক অবিশ্বাস দূর করেই উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এর ফলে সমঝোতার মাধ্যমে সহাবস্থানের নীতি
গৃহীত হয়, যা স্নায়ু যুদ্ধ অবসানে কার্যকর ভূমিকা রেখেছিল। নেম এর ভূমিকা। রুশ মার্কিন বলয়ের বাইরে প্রায় শতাধিক রাষ্ট্রজোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তুলেছিল। এই আন্দোলনের মাধ্যমে উভয় জোটের অস্ত্র প্রতিযোগিতার তীব্র সমালোচনা করা হয়। এর ফলে ইসলামী যুদ্ধের মদতদাতা দেশগুলোর মধ্যে বোধোদয় ঘটে। তারা হতাশ হয়ে এ যুদ্ধের গ্রাস থেকে বেরিয়ে আসতে সচেষ্ট হয়। দ্বিমেরুবাদের অবসান। সময়ের পরিবর্তনে ব্রিটেন ও ফ্রান্স ওয়াশিংটনের নির্দেশে হুবহু পালন করতে অস্বীকার করে। এদিকে সাম্যবাদী দেশগুলো মস্কোর নির্দেশ মেনে চলতে অস্বীকার করে, যেমন যুগোস্লাভিয়া, চীন ইত্যাদি। এর ফলে বিশ্বে দ্বিমেরুবাদের প্রভাব হ্রাস পায়, যা ইসলামী যুদ্ধের গুরুত্ব কমিয়ে দেয়। সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ পরিবর্তন। ৮০-এর দশকে মিখাইল গর্বাচেভের পেরেস্ত্রয়িকা ও গ্লাসনস্ত নীতি সোভিয়েত জনগণকে উদারনীতির প্রতি আকৃষ্ট করে তোলে। সোভিয়েত ইউনিয়ন সামরিক খাতে বিপুল অর্থ ব্যয় করলেও অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করতে পারেনি। ফলে দীর্ঘদিনব্যাপী ইসলামী যুদ্ধ ধকল সহ্য করা তার পক্ষে সম্ভব ছিল না। দারিদ্র জনগণকে পশ্চিমের সমৃদ্ধির প্রতি আকৃষ্ট করে তোলে। ফলে সাম্যবাদের কঠিন নিগড় থেকে তারা গণতন্ত্রের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করে। এর ফলে ৯০ দশকের গোড়ার দিকে সোভিয়েত ইউনিয়ন বহুধা বিভক্ত হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিবর্তন। দীর্ঘদিনের স্নায়ু যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পরিবর্তনের সূচনা করে। ট্রুম্যানের সময়কাল থেকেই পেন্টাগনের নির্দেশে হোয়াইট হাউসের কর্তা ব্যক্তিরা সামরিক খাতে জাতীয় সম্পদের সিংহভাগ ব্যয় করেন। কিন্তু সময়ের পরিবর্তনে তারা বুঝতে পারেন যে সামরিক খাতে ব্যয় কমিয়ে শিল্প খাতে ব্যয় বৃদ্ধি করতে না পারলে পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না। ফলে ওয়াশিংটন ধীরে ধীরে নিজেকে স্নায়ু যুদ্ধ থেকে গুটিয়ে নিতে চেষ্টা করে। মতাদর্শগত দ্বন্দ্ব। ইসলামী যুদ্ধের শুরুতে মতাদর্শগত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত মিত্ররা তাদের অন্ধভাবে অনুসরণ করে। পরবর্তীতে এসব রাষ্ট্র নিজস্ব প্রয়োজনে মস্কো ও ওয়াশিংটনের কর্তৃত্বকে মেনে নিতে অস্বীকার করে। ফলে ইসলামী যুদ্ধের গুরুত্ব হালকা হয়ে যায়। পরিশেষে বলা যায়, ইসলামী যুদ্ধ বিশ্ব ইতিহাসের এক স্বল্পস্থায়ী অধ্যায়ের নাম। কার্ল ভিকোরেসির মতে, দি কোল্ড ওয়ার ওয়াজ এ ভেরি শর্ট এপিসোড ইন দি হিস্ট্রি অফ ইউরোপ। ২০ শতকের ৪০-এর দশকে এর শুরু এবং ৬০-এর দশকে গিয়ে এটি তার তেজ হারিয়ে ফেলে। ৮০-এর দশকে এসে এ যুদ্ধ বাস্তবতা হারিয়ে ফেলে। ৯০ দশকে এসে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের মধ্য দিয়ে এর অবসান ঘটে।